হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাই আজকে হচ্ছে আমরা মেনলি লেকচার নাম্বার 18 কর্মমুখী রসায়ন। হ্যাঁ, সো এইটা আমরা একটু আজকে ডিসকাস করার চেষ্টা করব। সো কর্মমুখী রসায়ন খুব অল্প জিনিস, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, সো তেমন কোনো প্রশ্ন এখান থেকে আসে না। দু একটা টপিক আছে, সেটাই আমরা আজকে একটা লেকচারের মাধ্যমে সমাধান করে ফেলার চেষ্টা করব। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ নিয়ে একটু আলোচনা করব। ওকে, যদি একটু প্রিজারভেটিভ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। তো এটা যেহেতু আমাদের একটু মুখস্থ পড়া, একটু রিডিং পড়া, তোমরা যদি এটা একটু বই থেকে পড়ে নাও তাহলে আর কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে। ওকে, তো তাও হচ্ছে আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখান থেকে সামান্য কিছু জিনিস হচ্ছে আলোচনা করে দিচ্ছি। ওকে, প্রিজারভেটিভ বলতে কি বোঝায়? যারা হচ্ছে খাবারটাকে সংরক্ষণ করে, তাই তো? যেসব রাসায়নিক যৌগ হচ্ছে খাবারটাকে পচনের হাত থেকে রক্ষা করে, তারাই হচ্ছে মেনলি প্রিজারভেটিভ। এখন প্রিজারভেটিভ কয় ধরনের হয়? প্রিজারভেটিভ মেনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, ওকে, ন্যাচারাল বা প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল, কৃত্রিম। ওকে, আচ্ছা, এখন তুমি যদি ন্যাচারালের মধ্যে জানতে চাও কি কি আছে, তাহলে এখানে কি কি আছে? প্রথম হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে কি বলে? ব্রাইন, কতদিন দেখছিলাম। আর কি হইতে পারে? চিনি, সুক্রোজ। ওকে, কি হইতে পারে? সরিষার তেল। ওকে, সরিষার তেল। ওকে, তারপরে কি হইতে পারে? আদা রসুন, আদা রসুন। ওকে, আর কি হইতে পারে বলতো? আর হইতে পারে হচ্ছে ভিনেগার। ভিনেগার, ভিনেগার কি ছিল? অ্যাসিডিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তাই না? রাইট। আচ্ছা, সো এগুলো হচ্ছে মেনলি প্রাকৃতিক। প্রাকৃতিক আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না, নাম দেখলে বোঝা যায় কোনটা প্রাকৃতিক কোনটা না। এবার হচ্ছে কৃত্রিম। কৃত্রিম আবার কয় রকমের হয়? কৃত্রিম আবার 3 রকমের হয়, বুঝছো? এটা হচ্ছে আবার 3 রকমের হয়। একটা হচ্ছে আমাদের, আচ্ছা তাহলে এটা যেহেতু আমাদের একটু বড় হবে, এটা আমি অন্য পেজে লিখি না, এটা আমি হচ্ছে অন্য পেজে লিখতেছি। তাহলে কন্টিনিউয়েশন এখানে দেখাই দিলাম, সেটা হচ্ছে ধরো এখান থেকে দেখাই। কৃত্রিম হচ্ছে কয় রকম বললাম? 3 রকম হয়, তাই না? একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, দেন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। ওকে, এরকম বিষয়টা। কোনটা কি কাজ করে দেখতে পারো। মাইক্রোস মানে হচ্ছে জীবাণু, অর্থাৎ যারা হচ্ছে জীবাণুর আক্রমণকে রোধ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল। অক্সিডেন্ট মানে হচ্ছে জারক, যারা জারককে আটকায়, তাই তো, জারণ বিক্রিয়া নষ্ট করে, তারা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। আর যারা চিলেটিং এজেন্ট, যারা হচ্ছে কিলেশন করে। কিলেশন মানে কি? মুক্তজোরকে অবস্থান্তর ধাতুর ক্যাটায়নে সরবরাহ করা। যারা হচ্ছে মেনলি ওই খাবারের মধ্যে থাকা যে ফেরাস বা কোবাল্ট বা যাই বলো না কেন, এসব অবস্থান্তর ধাতু থাকে যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকারক, তাদেরকে মুক্তজোর দিয়ে আটকায় ফেলে। বুঝতে পারছো? যারা এই কাজটা করতে পারে তারা হচ্ছে কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। আচ্ছা, এবার যদি এখানে এক্সাম্পলে আসি, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে প্রথমে পাওয়া যাবে হচ্ছে, আসলে কোনো সিরিয়াল নেই, তুমি তোমার মতো করে লিখবা, বেনজোইক অ্যাসিড, এবং সাথে পড়তে পারো সোডিয়াম বেনজয়েট। হ্যাঁ, আমি এভাবে পড়তাম আর কি, সোডিয়াম বেনজয়েট। আচ্ছা, তারপর পড়তে পারো হচ্ছে সরবিক অ্যাসিড, সরবিক অ্যাসিড। সাথে পড়তে পারো হচ্ছে পটাশিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট। তারপর পড়তে পারো হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আরো কি থাকতে পারে? আরো কিন্তু কিছু নাম থাকতে পারে, যেমন ধরো হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখানে আরো এরকম কিছু নাম, যতগুলো বই আছে পড়লেই হবে। আর থাকতে পারে হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। ওকে, এরকম। আচ্ছা, দেন থাকতে পারে হচ্ছে তোমার সালফাইড। ওকে, সালফাইড। তারপর হচ্ছে নাইট্রেট ও নাইট্রাইট, নাইট্রেট
ও নাইট্রাইট। এগুলো তোমাদের বই থেকে পড়লেই আমার মনে হয় যে এনাফ। হ্যাঁ, এত কষ্ট করে আমাদের কিছু শেখা লাগবে না। এখানে সালফার ডাইঅক্সাইড থাকতে পারে, আচ্ছা দেখে নিলাম আর কি। আচ্ছা এবার গেল, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? আচ্ছা এবার অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে কে কে আছে যদি দেখার চেষ্টা করি। অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে কে কে আছে? এই অ্যান্টি অক্সিডেন্ট আবার দুই রকমের পাওয়া যায়, বুঝতে পারছো? এটা আবার দুই রকমের হয়। এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট কি করে, যারা হচ্ছে মেইনলি অক্সিজেনকে শোষণ করে, যারা হচ্ছে অক্সিজেনকে শোষণ করে। আর ধরনের অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে মেইনলি ফ্রি রেডিকেলকে বা মুক্ত মূলককে শোষণ করে। ওকে, ফ্রি রেডিকেল শোষণ করে, এরকম কিছু আমরা পাইতে পারি। তো এদেরকে আমরা অন্যভাবে ক্লাসিফাই করতে পারি। অক্সিজেন গুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, তো এদেরকে আমরা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট বলতে পারি। যেমন এখানে আমাদের কি কি এক্সাম্পল আসতে পারে, এখানে হচ্ছে প্রথমেই ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অধাতু সেলেনিয়াম, বুঝছো? অধাতু সেলেনিয়াম, এগুলো হচ্ছে আমাদের অক্সিজেন শোষণকারী মুক্ত মূলকের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? আর এখানে কিন্তু সালফাইড পাওয়া যেতে পারে, ওগুলো তুমি দেখতে পারো। ফ্রি রেডিকেলের মধ্যে কি কি পাওয়া যাবে? বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, ওকে, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, আর লাস্টে হচ্ছে আমাদের প্রোপাইল গ্যালেট। ওকে, এই চার ধরনের যৌগ মেইনলি পাওয়া যায়। ওকে, এইগুলো আসলে পূর্ণরূপটাকে আমি লিখে দিব, গঠনগুলো কিন্তু দেখাই দিব, পরীক্ষা আসছে। আচ্ছা, লাস্টে যদি একটা বলতে চাই সেটা হচ্ছে কিলেটিং এজেন্ট, যেটা আমরা বলছি এটা কিন্তু আলটিমেটলি মুক্ত জোর সাপ্লাই করে, তাই না? এটা হচ্ছে মুক্ত জোর সাপ্লাই করে। আচ্ছা, এখানে কিলেটিং এজেন্ট, এটার মধ্যে আমি কি কি মেইনলি পাবো? এটার মধ্যে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, রাইট? এটা হচ্ছে দুইটা লোন পেয়ার দেয়, বুঝছো? দুইটা লোন পেয়ার দেয়, যেটাকে আমরা বাইডেন্টেড লিগ্যান্ড বলতে পারি, দ্বিদন্তী লিগ্যান্ড। আর এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, এটা হচ্ছে 6টা লোন পেয়ার দেয়। এটাকে আমরা হেক্সাডেন্টেড লিগ্যান্ডও কিন্তু বলতে পারি, বা ষড়দন্তী লিগ্যান্ড। এগুলো পড়লে আমার মনে হয় যে এনাফ, ঠিক আছে? তো এখান থেকে এই ইনফরমেশন গুলো তোমরা একটু পড়ে রাখবা, তাহলে আমার মনে হয় যে এনাফ। চলে আসা হচ্ছে প্রশ্ন সলভে যাই। প্রথমে কি বলছে দেখো, সাইট্রিক অ্যাসিড এটা কোন ধরনের খাদ্য সংরক্ষক? দেখো সাইট্রিক অ্যাসিড কোথায় আছে, এই যে দেখো এখানে একটা সাইট্রিক অ্যাসিড আছে অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে, আবার এখানেও কিন্তু আমাদের সাইট্রিক অ্যাসিড আছে, বুঝছো? কিলেটিং এজেন্টের মধ্যে দেখো তো এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল আছে, আবার কিলেটিং এজেন্টও কিন্তু আছে, ঠিক আছে? উদ্ভাসে হচ্ছে এইটা অ্যান্সার দেওয়া, বাট এটাও কিন্তু হবে, তোমাদের টেক্সট বই কিন্তু কিলেটিং এজেন্টের কথাও লেখা আছে। ওকে, চলো আগে। এই যে দেখো ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, এটা হচ্ছে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিচ্ছে, মানে কত জোড়া কথা আসলে জানতে চাওয়া হচ্ছে। তুমি যদি এটার সংকেতটা দেখার চেষ্টা করো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। নামটা কি হবে দেখো, নামটা আমি আগে লিখে দিই, ই ডি টি এ, তাহলে কি আসলো দেখো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, টেট্রাঅ্যাসিটেট। ওকে, তুমি যদি সংকেত লিখতে চাও তাহলে কিরকম হবে, ইথিলিন মানে 2টা কার্বন, তাই না? ইথিলিন মানে হচ্ছে 2টা কার্বন, তাই তো, এই যে দিলা। ডাইঅ্যামিন মানে 2টা NH2 বা 2টা নাইট্রোজেন, তুমি চিন্তা করলা, তাহলে ইথিলিন ডাইঅ্যামিন, NH2 2টা হাইড্রোজেন কিন্তু রিপ্লেস হয়ে গেছে, এই পাশে 2টা অ্যাসিটেট, এই পাশে 2টা অ্যাসিটেট দিয়ে, তাই না? তাহলে অ্যাসিটেট গ্রুপটা হচ্ছে এরকম, CH2 COOH, এটা একটা অ্যাসিটেট, তাই তো, COOH, এখানে একটা অ্যাসিটেট, এখানে দেখো CH2 COOH, এটা একটা অ্যাসিটেট, এবং CH2 COOH, তাই না? এগুলো আমাদের বিষয়টা, খালি হাতে তুমি হাইড্রোজেন বসায় দাও। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা গেল, এইবার তুমি যদি লোন পেয়ার গুলো কাউন্ট করার চেষ্টা করো, তাই না? আমরা কি বলতেছিলাম, গত স্লাইডে দেখলাম এখানে লোন পেয়ার কয়টা পাওয়া যায় বলো তো? লোন পেয়ার পাওয়া যায় হচ্ছে 6টা। এখন কিভাবে 6টা পাওয়া যায় সেটা একটু দেখার চেষ্টা করি। নাইট্রোজেনে আমাদের আছে
এক জোড়া করে লোন পেয়ার, আর এখানে অক্সিজেনের মাথায় কিন্তু আবার অনেকগুলো লোন পেয়ার আছে, তার মধ্যে এক জোড়া হচ্ছে সে দিতে পারে। মোট কত জোড়া হইলো? নাইট্রোজেনের 2 জোড়া আর অক্সিজেনের মোট 4 জোড়া, তাহলে 6 জোড়া। তাই উত্তর হচ্ছে অপশন ই 6। ওকে, চলো আগাই। পরে কি বলছে দেখো, আমাদের এখানে 35% আপেক্ষিক আর্দ্রতার খাদ্যকে যদি আমি 80% আর্দ্রতা দ্রবণে রাখি, তাহলে আমাদের খাবারে আসলে কি পরিণত হবে? এটা মেনলি আমরা জানতে পারি হচ্ছে AW বা ওয়াটার অ্যাক্টিভিটি। AW এটাকে আমরা কি বলি বলতো? এটাকে মেনলি বলা হয় পানি সক্রিয়তা, পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, এখন AW আসলে হচ্ছে বেসিক্যালি দুইটা আর্দ্রতার পার্থক্য। দুটা আর্দ্রতার মেনলি পার্থক্য। কিরকম পার্থক্য? ওর নিজে থাকা জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে, তাহলে এভাবে বলতে পারি নিজের জলীয় বাষ্পের পরিমাণ, নিজের জলীয় বাষ্পের পরিমাণ, যেটাকে আমরা আর্দ্রতা বলতে পারি, তাই তো? এটাই হচ্ছে সেই আর্দ্রতা ডিভাইডেড বাই আশেপাশের বা পরিবেশের জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা। দেখো নিজে দেখো আর্দ্রতা কত দেওয়া, জলীয় বাষ্পের পরিমাণ কত? 35%। টোটালের মধ্যে 35% আছে, তাহলে উপরে হচ্ছে তোমার 35, তাই না? 35/100 আমরা লিখি, যদি দুইটাই হচ্ছে শতকরা অনুপাত নিলে 100 কাটা। আর এখানে দেখো টোটাল কতটুকু দেওয়া, এইটাকে আমি যেখানে দ্রবীভূত করলাম সেটা হচ্ছে তার পরিবেশ, সেই পরিবেশের মানটা দেওয়া হচ্ছে 80। ওকে, তাহলে 80/100, সো 100 আলটিমেটলি বাদ চলে যায়, তো 35/80। এইটা করলে আমাদের একটা মান চলে আসে, সেই মানটা কত আসে? 0.4375, 0.4375। ওকে, এরকম একটা মান আসে। তোমাদের যদি বইটা খেয়াল করে দেখো, তাহলে বইয়ের শুরুতে হচ্ছে এই AW বিভিন্ন মান দেওয়া আছে, যে কোন মান কোথায় উপযুক্ত। তো মেইনলি যদি মানটা 0.6 থেকে ছোট হয়, এই মানটা যদি আমি 0.6 থেকে ছোট পাই, তাহলে সেই খাবারটা কিন্তু পচন হয় না। বুঝতে পারছো? এটার মধ্যে এত পরিমাণ পানি নাই যে এখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো গ্রো করতে পারে। ওকে, তার মানে এখানে যেহেতু পানির পরিমাণ কম, আপেক্ষিকভাবে এখানে কিন্তু পানির শতাংশটা যেহেতু কম 0.6 থেকে, আমি বলতে পারি এখানে খাবারের কিন্তু কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? খাদ্যবস্তুর কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ, খাবারের কোনো পচন হয় না। বুঝতে পারছো? আমি এখানে লিখে দিই, যেহেতু হয় না সুতরাং পচন হবে না, পচন হবে না। ক্লিয়ার? আচ্ছা, গেল। চলো আমরা আগাই। এরপর কি বলা হচ্ছে দেখো, আমাদের এখানে বিভিন্ন খাবারের নাম বলছে, বিভিন্ন দ্রব্যাদির নাম বলছে। এখানে এই ছকটা থেকে, এই জায়গাটা থেকে আমি কোন কোন প্রিজারভেটিভ ব্যবহার করতে পারি সেটা উল্লেখ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, দেখার চেষ্টা করি। প্রথমে কি আছে? মাছ। এখন মাছকে আমি কি দিয়ে সংরক্ষণ করতে পারি? তোমার একটু কনফিউশন লাগতে পারে, ভাই মাছকে আমি কিভাবে সংরক্ষণ করতে পারি? মাছকে মেনলি সংরক্ষণ করা হয় ব্রাইনের মধ্যে বা লবণের মধ্যে আমরা সংরক্ষণ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, আচার মেনলি আমরা ভিনেগার দিয়ে তৈরি করি বা ভিনেগার দিয়ে আমরা সংরক্ষণ করে রাখি, সো এটা হচ্ছে আমাদের সেই ভিনেগার। আচ্ছা, জেলি তো মিষ্টি হয়, তার মানে চিনি। কোমল পানীয়, তাই না? ওই যে পানীয় যে ফিজটা তৈরি হয় সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য তৈরি হয়। ওকে, আচ্ছা, আর ক্রপ সিড, শস্য বীজ, এটাকে জীবাণুমুক্ত রাখার জন্য এটাকে আমরা গামা রশ্মির মধ্যে দিয়ে পাস করাই যাতে জীবাণুগুলো মরে যায়। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই লিস্টটা। আচ্ছা, গেল মুখস্থ করা এগুলা। পরেরটা দেখো কি বলা হয়েছে, যে প্রথমে দেখো অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আমরা কিন্তু বলছিলাম যে অক্সিডেন্ট মানে কি, যারা হচ্ছে জারক হিসেবে কাজ করে, আর অ্যান্টি মানে হচ্ছে যারা জারকের বিপক্ষে কাজ করে, অর্থাৎ যারা জারণ বিক্রিয়াকে আটকায়। সোজা কথা, যারা হচ্ছে মেনলি জারণ বিক্রিয়াকে আটকায় তারাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, তার মনে রাখতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এমন সব রাসায়নিক যৌগ যারা হচ্ছে জারণ বিক্রিয়াকে প্রতিরোধ করে। ওকে, আচ্ছা, এখন এই অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই রকমের ছিল, তাই না? এটা কিন্তু আবার দুই রকমের ছিল। দেখো, একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী আর একটা হচ্ছে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল শোষণকারী। তাহলে এইভাবে তুমি কিন্তু চাইলে সংজ্ঞাটা লিখতে পারো। ঠিক আছে, বইয়ের মতো হুবহু হওয়ার প্রয়োজন নাই, লিখতে পারো যে অক্সিজেন, আচ্ছা এটা আমি হচ্ছে নিচে লিখে দিচ্ছি,
আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা। তাহলে বলবা যে অক্সিজেন ও মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, মুক্তমূলক বা ফ্রি রেডিকেল শোষণকারী রাসায়নিক যৌগ, শোষণকারী রাসায়নিক যৌগ যারা, আচ্ছা রাসায়নিক যৌগ যারা হচ্ছে খাদ্যবস্তুর জারণকে ব্যাহত করে বা জারণ আটকায়, জারণ প্রতিরোধ করে। জারণ হলে পচে যায়, আমি জারণ আটকাইতে পারলে খাবারটাকে বাঁচায় রাখতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের সেই অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমাদের কিছু অ্যান্টিঅক্সিডেন্টের গাঠনিক সংখ্যা লিখতে বলা হয়েছে। হ্যাঁ, বিএইচটি, প্রোপাইল গ্যালেট, টিবিএইচকিউ। এখন এই গাঠনিক সংকেতগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা চারটাই দেখব, ঠিক আছে? আমরা যে চারটা শিখছিলাম না, সেই চারটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমাদের বিএইচএ, তাই না? এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। ওকে, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। সংকেতটা কিরকম হয় দেখো, সংকেতটা এরকম। এই যে আমাদের সেই অ্যারোমেটিক চেইন, অ্যারোমেটিক রিং আসলে বলা উচিত, এই যে আমাদের সেই অ্যারোমেটিক রিং, এখানে একটা কার্বনে থাকবে হাইড্রোক্সিল গ্রুপ, একটা থাকবে বিউটাইল গ্রুপ, আর এটা থাকবে হচ্ছে আমাদের সেই অ্যানিসল। তো যে এই যে ধরো আমাদের এই কার্বনে হচ্ছে সেই হাইড্রোক্সিল গ্রুপ, এখানে হচ্ছে সেই বিউটাইল গ্রুপ, একটা কার্বন, এর তিন মাথা হচ্ছে তিনটা কার্বন থাকবে, সেটাকে আমরা সংক্ষেপে ব্র্যাকেটের মধ্যে এইভাবে দেখাইতে পারি। চারটা হাত, একটা এখানে ইউজ হয়ে গেছে, বাকি তিন হাতে তিনটা মিথাইল, তাহলে 3 আর 1 4টা কার্বন, বিউটাইল গ্রুপ। আর এই যে প্যারা কার্বন, এখানে হচ্ছে আমাদের সেই অ্যানিসল গ্রুপ, ও আর গ্রুপটা আর কি। ওকে, মিথক্সি গ্রুপ আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বিএইচএ। এবার চলে আসা হচ্ছে বিএইচটি। বিএইচটি, এটার নাম কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। এগুলো আসলে সংকেতটা মনে রাখলে আসলে হয়। দেখো তো, তাহলে এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমি যদি অ্যানিসল পার্টের জায়গায় টলুইন পার্টটা বসাই দিই, তার মানে এই জায়গায় ও সিএসসির জায়গায় শুধুমাত্র সিএসসি বসাই দিই, তাহলে তো যৌগটা হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু যৌগটা হয়ে যাচ্ছে। বাট দেখো এই যৌগগুলো কিন্তু এরকম ভাবে স্পেসিফিক নিয়ম ফলো করে করে সংকেত হয় না, বুঝছো? সো মেইনলি আমাদের সংকেতটাকে সরাসরি পড়েই মনে রাখতে হবে। ওকে, যে এরকম আমি অ্যানিসোলার জায়গায় টলুইন বসাই দিলাম, উত্তর হয়ে গেল না, এরকম না। এগুলো কিন্তু ইউপ্যাক নাম না, ইউপ্যাক নাম না আসলে, তুমি বলতে পারো। তাহলে এখানে কি করব আমরা, এখানে মোটামুটি প্রায় সিমিলার সংকেতই পাওয়া যায়, একদম যে খুব ডিফারেন্ট হয় এরকম না, মোটামুটি সিমিলার সংকেতে হয়। তুমি এখানে অ্যানিসোলার জায়গায় এখানে CH3 বসাবা, টলিন গ্রুপ বসাবা, ঠিক আছে? বাট এখানে এই কার্বনে কিন্তু আরেকটা বিউটাইল গ্রুপ যুক্ত হয়ে যায়, বুঝছো? আরেকটা বিউটাইল গ্রুপ যুক্ত হয়ে যায়। যেটা বললাম এটা কিন্তু কোনো সায়েন্সের মধ্যে পড়ে না যে ভাই এখানে কেন দুইটা বিউটাইল গ্রুপ হইলো, এখানে তো ডাইবিউটাইল বলা নাই, তাই না? তো আসলে তোমাকে সংকেতগুলো মনে রাখতে হবে, এছাড়া তেমন কোনো বিকল্প অপশন নাই। চলো আসা হচ্ছে পরের এক্সাম্পল গুলাতে। এরপর আসা হচ্ছে আমাদের TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন। হ্যাঁ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন। ওকে, আচ্ছা এটার সঙ্গে যদি আমি দেখতে চাই, দেখো আমাদের মেনলি হাইড্রোকুইনোনের সংকেতটা কিরকম হয়, মানে যতটুকু বোঝা সম্ভব, যতটুকু গ্রাস্প করা সম্ভব সেগুলো আমি দেখার চেষ্টা করি। এই ধরো হচ্ছে আমাদের সেই হাইড্রোকুইনোন, দুইটা অপোজিট কার্বনে OH আছে, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, একটা বিউটাইল গ্রুপ আছে। বিউটাইল গ্রুপটা কোথায় আছে? মেনলি এই কার্বনে, বা অথবা এই কার্বন তুমি দিতে পারতা, তাই না? চারটা যে কোনো একটা কার্বনে বসাও, একই জিনিস বোঝাবে, আর তুমি বসাবা কিন্তু একটা গ্রুপ, মানে একটা গ্রুপ বলতে পুরো একটা জিনিস বসাবা, চার জায়গায় চারটা বসাও না। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের বিষয়টা। এরপর লাস্টে হবে আমাদের প্রোপাইল গ্যালেট, PG, তাই তো? এরপর হচ্ছে প্রোপাইল গ্যালেট, PG, প্রোপাইল গ্যালেট। যদি আমি এটা সংকেত দেখতে চাই তাহলে কিরকম হবে দেখো, প্রথম হচ্ছে আমরা একটু গ্যালেট যৌগটাকে ফেলি। গ্যালেট, তিনটা OH পাশাপাশি থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো মাঝের OH এর অপোজিটে কি থাকবে আমাদের? একটা C-double গ্রুপ থাকবে, তার সাথে হচ্ছে আমাদের প্রোপাইল চেইনটা থাকবে, CH2 CH2 CH3, 3 কার্বনের চেইন,
প্রোপাইল চেইন, তাই তো, রাইট? এইটাই হচ্ছে আমাদের সেই প্রোপাইল গ্যালাইটের যৌগ। আবারও বলি, এগুলো কিন্তু স্পেসিফিক কোনো নিয়ম দিয়ে আমরা হচ্ছে সংকেত আঁকে নেই, বুঝছো? আমরা হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যাটাই অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের যৌগগুলার সংকেত, তাই না? সো এখান থেকে আমাদের প্রশ্নটা কিন্তু সলভ হয়ে গেছে আশা করি। আসো পরের টাইপে, সেটা হচ্ছে ভিনেগার। ওকে, সো ভিনেগার আমরা কি পড়ছিলাম? ভিনেগার ছিল হচ্ছে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এর জলীয় দ্রবণ, তাই না? এখন এটা আমি কোত্থেকে তৈরি করতে পারি? এই ভিনেগার আসলে কোন সোর্স থেকে তৈরি করা যায়? তো ভিনেগার আসলে দুইটা সোর্স থেকে, মানে আমাদের বই আসলে দুইটা সোর্সের কথা বলা আছে, দুইটা সোর্স থেকে তৈরি করা যেতে পারে। একটা হচ্ছে স্টার্চ, মানে আলু থেকে বা চালের গুঁড়া থেকে তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে মেনলি সুক্রোজ, বুঝছো? আরেকটা হচ্ছে আমাদের সুক্রোজ, চিনি থেকে। তো স্টার্চ থেকে মেনলি আমি পাই হচ্ছে চালের গুঁড়া, এখান থেকে পাইতে পারি স্টার্চটাকে। তারপর হচ্ছে আলু বা গম থেকে পাওয়া যেতে পারে, রাইট? আচ্ছা, সুক্রোজটা মেনলি কই পাওয়া যেতে পারে? খেজুরের রস, মানে আমাদের দেশে কমনলি খেজুরের রস থেকে তৈরি করা হয়, এবং গ্যান্ডারি বা আখের রস থেকে তৈরি করা হয়, আখের রস। ওকে, এই হলো আমাদের বিষয়টা। ওকে, আচ্ছা, এখন কোনটা কিরকম হয়? স্টার্চ থেকে করলে কিরকম হয়, সুক্রোজ থেকে করলে কিরকম হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, চলো আসো শুরুতে। প্রথমে দেখি আমরা স্টার্চ থেকে করলে কিরকম হয়। স্টার্চের সংকেত কিরকম হবে? C6H10O5, N সংখ্যক অণু, তাই না? তাহলে স্টার্চ একটা পলিমার হয়, এটা বায়োপলিমার না? আচ্ছা, তোমরা এটা অনেকেই বুঝতে পারো না ভাই, এই সংকেত কিভাবে আসছে। গ্লুকোজ নিবা, এক অণু পানি বের করে দিবা, N বসাই দিবা, C6H12O6, দুইটা হাইড্রোজেন কম, একটা হাইড্রোজেন কম, N বসাই দিলাম আর কি। আচ্ছা, এখন মেনলি আমি যদি স্টার্চকে ভাঙি তাহলে কি পাওয়া যাবে জানো? স্টার্চকে আমরা যদি ভাঙতে থাকি, প্রথমে হচ্ছে অলিগোস্যাকারাইডের চেইন পাওয়া যায়, আরো যদি ভাঙতে থাকি তাহলে আলটিমেটলি আমরা একটা ডাইস্যাকারাইড পাবো। সেই ডাইস্যাকারাইডের নাম হচ্ছে ম্যালটোজ। ওকে, ম্যালটোজের সংকেত হচ্ছে C12H22O11। ওকে, আচ্ছা, এখন যদি আমি ম্যালটোজকে ভাঙতে চাই, এখানে এনজাইম দিতে হবে হচ্ছে ম্যালটেজ। ওকে, ম্যালটেজ হচ্ছে ম্যালটোজকে ভাঙবে, ম্যালটোজকে ভেঙে দুই অণু গ্লুকোজ তৈরি করবে, C6H12O6, দুই অণু গ্লুকোজ তৈরি হয়। বুঝতে পারছো? একটু কি ক্লিয়ার হইল না? আচ্ছা, এবার তুমি যদি আখের রস ওইখান থেকে যদি চিন্তা করো, আখের রস বা খেজুরের রস, সেক্ষেত্রে কি হয়? তাদের মধ্যে কি পাওয়া যাবে? তাদের মধ্যে সরাসরি সুক্রোজ পাওয়া যায়, বুঝছো? তাদের মধ্যে ডিরেক্টলি হচ্ছে আমাদের মেনলি এখান থেকে আমি বিক্রিয়া করতে পারি C12H22O11। এটা কিন্তু আর ম্যালটোজ না, এটা হচ্ছে সুক্রোজ। ওকে, সুক্রোজ। এখন সুক্রোজের উপর একটা এনজাইম কাজ করে যার নাম হচ্ছে ইনভার্টেজ। তোমরা বলতে পারো ভাই সুক্রোজের উপর তো সুক্রেজ এনজাইম কাজ করে। ওকে, কথা ঠিক আছে, তাই না? সুক্রেজ হচ্ছে ভাঙতে পারে, বাট এই ক্ষেত্রে আমি যদি ভিনেগার তৈরি করতে চাই আমাকে ইনভার্টেজ এনজাইমের হেল্প নিতে হবে। বুঝতে পারছো? এখানে মেনলি একটা তাপমাত্রা থাকে 37, তো তাপমাত্রার নাম মনে না থাকলেও সমস্যা নাই, জেনে রাখতে পারো আর কি। তো ইনভার্টেজ কাজ করে কি করবে জানো? সুক্রোজকে ইনভার্ট চিনিতে কনভার্ট করে ফেলবে। একটা হচ্ছে গ্লুকোজ C6H12O6, আর এটা হচ্ছে ফ্রুক্টোজ। তার মানে এখানে মেনলি গ্লুকোজ তৈরি হয় আর ফ্রুক্টোজ তৈরি হয়, ঠিক আছে? এটা কিন্তু একটা কার্যকরীমূলক সমাণু, বুঝছো? গ্লুকোজে আমাদের অ্যালডিহাইড গ্রুপ থাকে, ফ্রুক্টোজে আমাদের কিটো গ্রুপ থাকে। তো যাই হোক, দুইটা সংকেত যেহেতু একই রকম, তো দুইটা যৌগ একসাথে তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো একই যা, এখানে কিন্তু তাই। পার্থক্য কি? এখানে দুইটাই গ্লুকোজ অণু, এখানে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। বুঝতে পারলাম তো? সো এখান থেকে এখন বিক্রিয়াগুলো কিন্তু সেম। এখানে যেমন একটা পদ্ধতিতে আসলাম, এখানে যেমন আমরা আরেকটা পদ্ধতিতে আসলাম, এরপরে কিন্তু বিক্রিয়াগুলো সেম। সো ওই বিক্রিয়াগুলো হচ্ছে আমরা একটু কমন মেথডে, হ্যাঁ, মানে একবার দেখবো জাস্ট। এখান থেকে আমি রিঅ্যাকশনগুলো দেখাবো, আবার এখান থেকে আমরা রিঅ্যাকশনগুলো দেখাবো। ওকে, আচ্ছা, চলো আগাই। সেটা কিরকম হয় আমি কিন্তু একদম শর্টে বলতেছি, হ্যাঁ, একদম শর্টে কিন্তু আমি চিন্তা করতেছি। তাহলে আমাদের ছিল কি 2 মোল C6H12O6, তাই না?
এখন এটার আমরা কি করব জানো, এটাকে আমরা ফার্মেন্টেশন বা গাজন করব। কোষের বাহিরের অবাধ শোষণকে ফার্মেন্টেশন বা গাজন বলা হয়। গাজনের জন্য লাগবে কি, জাইমেজ এনজাইম, তাই তো? ইস্ট থেকে আসে হচ্ছে এই জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইম এখানে তৈরি করবে হচ্ছে ইথাইল অ্যালকোহল CH3 CH2OH আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাই না? সমতাকরণ করো 4 4, না করলেও সমস্যা নাই, করলে ভালো। হ্যাঁ, তো মেইনলি এটা হয় তোমার 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রাগুলো যদি মনে না থাকে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা 20 থেকে 24 হবে। আচ্ছা, এগুলো তাপমাত্রা আসলে আমারও মনে থাকে না ভাই, মনে রাখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, হইলো, তাহলে আমাদের এখানে কি হলো, ইথাইল অ্যালকোহল তৈরি হলো বা ইথানল তৈরি হলো। এই ইথানলকে যদি আমি জারেন করে ফেলি, দেখো CH3 CH2 আর এখানে হচ্ছে OH। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা করে ফেলি তাহলে আলটিমেটলি আমি কি পাবো, এখানে মেইনলি পাওয়া যায় হচ্ছে জারণ করবো, তাই না, অক্সিজেন। এই অক্সিজেন সাথে কে বিক্রিয়া করতে হেল্প করবে, মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর। ওকে, তাহলে জারণ করে তৈরি করবে হচ্ছে সুন্দর মতো CH3 COOH। এই হচ্ছে আমাদের সেই ইথানোয়িক অ্যাসিড। এইটা 6 থেকে 10% জলীয় দ্রবণী হবে ভিনেগার। ঠিক আছে, যদি আমরা এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে, আর কোনো কঠিন কিছু নাই। আচ্ছা, গেল, দেখি এখানে আমাদের কি কি বিক্রিয়া বা কি কি প্রশ্ন আছে। এই দেখো, গ্লুকোজ, এখান থেকে আমি ইথাইল অ্যালকোহল বা ইথানল পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে। এটা কি ধরনের বিক্রিয়া, কোষের বাহিরের অবাধ শোষণ হচ্ছে অলওয়েজ ফার্মেন্টেশন বা গাজন বিক্রিয়া, তাই না? এগুলো কিন্তু আমরা বলে ফেলছি, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনে কোনটা কি ফিগার আউট করতে বলা হয়েছে, অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এখানে পানি দেখে তোমরা একটু কনফিউজ হইতে পারো, ভাই পানি তো আমরা দেখি নাই। মনে রাখবা যে এই যে এনজাইমগুলো, এই যে এনজাইমগুলো ম্যালটেজ এবং ইনভার্টেজ, এরা মেইনলি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। হ্যাঁ, পানি দিয়ে বিক্রিয়া করে। তার মানে ম্যালটেজ কি করবে, এই যৌগের সাথে পানির বিক্রিয়া করাবে, এটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করি। এটার সাথে সে হচ্ছে পানির বিক্রিয়া করাবে। বুঝতে পারছো বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের জানতে চাওয়া হয়েছে পি এর সাথে পানি দিলে, পি এর সাথে পানি যোগ করলে এখানে ম্যালটেজ এনজাইম কাজ করে। ওকে, তাহলে বুঝতেই পারলাম ম্যালটেজ কার উপর কাজ করে, নিশ্চয়ই ম্যালটোজের উপর কাজ করে, তাই না? তাহলে পি হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজের সংকেত কি ছিল দেখো, আমরা কিন্তু অলরেডি সব পড়েই ফেলছি। ম্যালটোজ হচ্ছে C12H22O11, তাই তো? C12H22O11। দেখো আর কোথায় আছে, অপশন সি তেও কিন্তু আছে, তাহলে এ বাদ, ডি বাদ, ই বাদ। আচ্ছা, এরপর দেখো কিউ তৈরি হলো, তাই না? কিউ তাহলে কি হবে বলো, গ্লুকোজ হবে, তাই না? এটা তো আমরা অলরেডি রিঅ্যাকশনে দেখছি ভাই, ম্যালটোজ ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লুকোজের সঙ্গে কি C6H12O6, এই দেখো C6H12O6, এটা কি হইলো? এটা কিন্তু হইলো না, তাহলে উত্তর হচ্ছে অপশন বি, তাই না? তাও আমি তোমাদের একটু সলভ করে দিচ্ছি কিরকম কি হয়। কিউর উপর জাইমেজ এনজাইম কাজ করলো, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, তার মানে এটা নিশ্চয়ই এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, তাই না? দেখো এই যে এখানে মিলছে। এটাকে যদি আমি জারণ করে ফেলি তাহলে পাবো হচ্ছে এস হচ্ছে নিশ্চয়ই আমাদের সেই ইথানোয়িক অ্যাসিড CH3COOH, তাই না? দেখো এটা কিন্তু মিলে গেছে, তার মানে উত্তর অবশ্যই আমাদের অপশন বি। আচ্ছা, পরে দেখো এই রিঅ্যাকশনে কিন্তু আমরা অলরেডি দেখছি। দেখো এখানে কি করছে, পানি দিয়ে বিক্রিয়া করলাম, ইনভার্টেজ এনজাইম, তার মানে নিশ্চয়ই এটা কি আমাদের সুক্রোজ, তাই না? সুক্রোজ থেকে কি কি পাওয়া যায়, একটা পাওয়া যায় গ্লুকোজ আর একটা পাওয়া যায় ফ্রুক্টোজ, রাইট? আমরা কিন্তু বিক্রিয়া দেখছি, জাস্ট তোমাদের একটু হিন্ট দিচ্ছি কিরকম কি করবা। এখন এরা হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে, এরা হচ্ছে জাইমেজ এনজাইমের প্রভাবে রিঅ্যাকশন করে 2টা যৌগ তৈরি করে। জাইমেজ হচ্ছে ফার্মেন্টেশন করে, একটা তৈরি করবে হচ্ছে ইথাইল অ্যালকোহল আর এটা তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। তোমার মনে প্রশ্ন জাগতে পারে কোনটা ইথাইল অ্যালকোহল কোনটা কার্বন ডাইঅক্সাইড, জারণ কার হয়, নিশ্চয়ই ইথাইল অ্যালকোহলের। নিশ্চয়ই এখানে এক্সটাই হচ্ছে সেই ইথাইল অ্যালকোহল CH3CH2OH, আর ওয়াই হবে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড, তাই না? আচ্ছা, তাহলে এই যে ইথাইল অ্যালকোহল বা ইথানল, সেটাকে আমি অ্যাসিটোব্যাক্টার দিয়ে জাহিত করলাম। তাহলে এখানে এক্স যৌগ, জেড যৌগটা কি হবে, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। ক্লিয়ার? বুঝতে পারলাম তো? আশা করি এটা ক্লিয়ার। এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ে ফেলছি। আচ্ছা,
তো চলে আসো হচ্ছে আমরা যদি আগাই আমাদের আজকের দিনের লাস্ট প্রশ্ন। সেটা কি বলছে? ভিনেগার কিভাবে অণুজীবের কার্যক্রিয়াকে প্রতিরোধ করে, সেটা আমাকে সমীকরণের সাহায্যে দেখাইতে বলছে। তাহলে দেখো আমাদের ভিনেগারের মধ্যে মূল উপাদান কি? CH3COOH, তাই না? এটা ভেঙে কি তৈরি করে? এটা ভেঙে হচ্ছে অ্যাসিটেট আয়ন তৈরি করে, CH3COO মাইনাস, আর তৈরি করে হচ্ছে প্রোটন। ঠিক আছে, এই প্রোটন কিন্তু অনেক বেশি রিঅ্যাক্টিভ, অনেক বেশি সক্রিয়। হ্যাঁ, এটা যখনই কোনো সজীব উপাদান পাবে সেটার সাথে রিয়াকশন করে এই জিনিসটাকে নষ্ট করে ফেলবে। অর্থাৎ এই যে H+, এই H+ যখন কোনো সজীব ব্যাকটেরিয়ার কাছে, জীবন্ত ব্যাকটেরিয়ার কাছে আসে, সে ওই জীবন্ত ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজমের সাথে রিয়াকশন করে ফেলে। রিয়াকশন করে কি তৈরি করবে? রিয়াকশন করে হচ্ছে সেখান থেকে মেনলি পানির অণুকে বের করে ফেলে। হ্যাঁ, তো নিশ্চয়ই আমাদের প্রোটোপ্লাজমের মধ্যে তো পানি থাকবেই, রাইট? ও কি করে? এই পানি অণুটাকে বের করে ফেলে, বের করে আলটিমেটলি তৈরি করে ফেলে হচ্ছে এরকম ভাবে হাইড্রোনিয়াম আয়ন। মেনলি পানি হারায় ওই প্রোটোপ্লাজমটা নষ্ট হয়ে যায়, যার ফলে ব্যাকটেরিয়াটা হচ্ছে মারা যায়, তার ফলে মৃত হয়ে যায় অথবা নিষ্ক্রিয় হয়ে যায় ব্যাকটেরিয়াটা। ওকে, আশা করি তোমরা এটা ভাইয়া বুঝতে পারলা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের দিনের লাস্ট প্রশ্ন। আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে এখন পারবা। সো এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাও শেষ করে ফেললাম। আমাদের জাস্ট একটা মাত্র চ্যাপ্টার বাকি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে কাজ করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।